সাদ তার বাইকের চাবিটা হাতে নিয়ে বেরিয়ে এলো। চোখে মুখে সেই চিরচেনা গাম্ভীর্য ফিরে এসেছে। জানিয়ে দিল সে আজই ঢাকা ফিরে যাবে। সাদের দাদি আর মা অনেক জোরাজুরি করলেন আরও 2 দিন থেকে যাওয়ার জন্য, কিন্তু সাদ এক কথায় বুঝিয়ে দিল তার পক্ষে আর থাকা সম্ভব না। বাড়ির সবাই দীর্ঘশ্বাস ফেলে মেনে নিল সাদ যে নিজে থেকে এসেছে, এটাই তো মির্জা মঞ্জিলের জন্য অনেক বড় পাওয়া। বড়রা সিদ্ধান্ত নিলেন তারা আরও 2 দিন গ্রামে কাটিয়ে তারপরে ফিরবেন। সাদ যখন বাইকটা স্টার্ট দিয়ে হেলমেটটা হাতে নিয়েছে, ঠিক তখনই ফালাক ধীর পায়ে এগিয়ে এলো, হাতে একটা ছোট ব্যাগ। ফালাকের মুখটা লজ্জায় কিছুটা নুয়ে থাকলেও তার 2 চোখে এক অদ্ভুত দৃঢ়তা। সাদের সামনে এসে দাঁড়ালো। আমিও যাব আপনাদের সাথে। সাদ ভ্রু কুঁচকে ফালাকের দিকে তাকালো। বাড়ির সবাই নিজেদের মধ্যে একটু মুখ চাওয়াচাই করলেন। দাদি মুচকি হেসে বললেন, ঠিক আছে, ফালাক যখন যেতে চাইছে তখন ওর সাথে সাথেই যাক। একা একা এই বাড়িতে মন বসবে না ওর। সাদ, তুমি ফালাককে সাথে করে নিয়েই যাও। সাদের মা ফালাকের মাথায় হাত রেখে দোয়া করে দিলেন। ঈশান আর ফারদিন আড়ালে হাসাহাসি করছে। ফারদিন টিপ্পনি কেটে বলল, ভাবি, তোমাকে মিস করব, কিন্তু তবে ভাইয়াকে একা থাকতে দেওয়া ঠিক হবে না, তুমি যাও। সাদ কোনো কথা বলল না, শুধু একবার ফালাকের মুখটার দিকে তাকালো। বাইকের হেলমেটটা মাথায় পরে ফালাকের দিকে ব্যাগটা বাড়িয়ে দিল। উঠে বসো। ফালাক সবার কাছ থেকে বিদায় নিল। সাবধানে যেও মা। ফালাক লজ্জায় মাথা নিচু করে সাদের বাইকের পেছনে গিয়ে বসল। বাইকটা বেশি উঁচু নয়, বাইকটা বেশ উঁচু আর গতির রাজা। কিছুটা নার্ভাস হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। শাড়ির কুচি সামলে নিয়ে সে খুব সন্তর্পণে একপাশে পা রেখে বসল। বসার সাথে সাথেই বাইকটা একটু দুলে উঠল, আর ফালাক ভয়ে সাদার চওড়া পিঠের উপরে নিজের হাতটা রেখে দিল। এই প্রথম সে সাদের বাইকের পেছনে বসেছে। সাদ আয়নায় ফালাকের সেই নার্ভাস মুখটা দেখল। ফালাকের কাঁপতে থাকা হাতটা সাদের কাঁধে পড়তেই সাদের ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সাদ ইঞ্জিন স্টার্ট দিল। ইঞ্জিনের গর্জন শুনে ফালাক একটু কেঁপে উঠতেই সাদের জ্যাকেটের এক পাশটা শক্ত করে চেপে ধরল। সাদ আয়নায় দেখল ফালাক তাকে ধরেছে। সে আর সময় নষ্ট না করে বাইকের গতি বাড়ালো। গ্রামের মেঠো পথ ধুলো উড়িয়ে সাদ আর ফালাক এগিয়ে চলল শহরের দিকে। পেছনে ফেলে গেল মির্জা মঞ্জিলের স্মৃতি। বিকেলের হালকা নরম রোদটা তখন ম্লান হয়ে আসছে। ফালাকের পেস্ট কালারের শাড়ির আঁচলটা অবাধ্য হয়ে বারবার উঠতে চাইছে। সে এক হাত দিয়ে সেটা সামলানোর চেষ্টা করছে। বাইক যখন হাইওয়েতে উঠল, সাদ তখন গতি বাড়িয়ে দিল। বাতাসের শো শো শব্দে ফালাক এখন রীতিমতো ভীত। আর কোনো দূরত্ব না রেখে সাদের পিঠের সাথে একদম মিশে গেল। কপালটা সাদের জ্যাকেটের পিঠে ঠেকিয়ে সে চোখ বুজে ফেলল। সাদের জ্যাকেট থেকে তীব্র পুরুষালী সুবাস এক অদ্ভুত অনুভূতি তৈরি করছে ফালাকের মনে। সাদ আয়নায় দেখছে ফালাক তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে। তখনই শয়তানি বুদ্ধি মাথায় আসে। ইচ্ছে করেই বাইকটা এক জায়গায় একটু ব্রেক কষল, আর ফালাক ছিটকে এসে সাদের পিঠের উপরে আছড়ে পড়ল। ফালাকের দ্রুত বয়ে চলা নিঃশ্বাস সাদের ঘাড়ে লাগছে। হাইওয়ের উন্মুক্ত রাস্তায় সাদের বাইক এখন বাতাসের সাথে পাল্লা দিচ্ছে। 2 পাশের দিগন্ত জোড়া ফসলি জমি, আর মাঝখানে পিচ ঢালা কালো পথ। সাদের গতির নেশা সবসময়ই প্রবল। বাইকের লুকিং গ্লাসে সাদের চোখ আটকে গেল। বাতাসের তীব্র ঝাপটায় ফালাকের মাথার লম্বা রেশমি চুলগুলো বাঁধন ছিঁড়ে উঠতে শুরু করেছে। পেস্ট কালারের শাড়ির আঁচলটা একদিকে সামলাতে গিয়ে ফালাক তার চুলগুলো আর সামলাতে পারছে না। একগুচ্ছ অবাধ্য চুল বারবার উড়ে এসে সাদের ঘাড় আর হেলমেটের কাছে আছড়ে পড়ছে। ফালাক বারবার এক হাত দিয়ে অবাধ্য চুলগুলো কানের পেছনে সরাবার চেষ্টা করছে, কিন্তু মুহূর্তেই তার চোখের কোণে লেগে থাকা লজ্জা আর ভয় মেশানো চপলতা সাদকে মুগ্ধ করে দিচ্ছে। সাদ হেলমেটের ভেতরে একজোড়া চোখে বিস্ময় নিয়ে দেখছে। উড়ন্ত চুলের ফাঁক দিয়ে দেখা ফালাকের সেই নিপুণ সুন্দর চেহারাটি আজ বিকেলের নরম আলোয় আর মায়াবীও হয়ে উঠেছে। সাদ ইচ্ছে করেই বাইকের গতি কিছুটা কমিয়ে দিল। সে চায় এই দৃশ্যটা আরও কিছুক্ষণ দীর্ঘ হোক। সন্ধ্যার আবছা অন্ধকারে তখন চারপাশকে ধূসর করে দিয়েছে। হাইওয়ের 2 পাশে জনমানবহীন প্রান্তর।
হঠাৎ করেই আকাশের মেঘগুলো যেন জেদ করে ফেটে পড়ল। কোনো পূর্বাভাস ছাড়াই শুরু হলো ঝুম বৃষ্টি। বড় বড় ফোঁটাগুলো সাদের হেলমেটের কাছে আর ফালাকের শাড়িতেই আছড়ে পড়ছে। মিনিট কয়েকের মধ্যেই হাইওয়ের পিচঢালা পথ বৃষ্টির জলে ধোঁয়াটে হয়ে উঠল। ফালাক সাদের জ্যাকেটটা আরও শক্ত করে জড়িয়ে ধরল, কিন্তু বৃষ্টির তেজ এতই বেশি যে পেস্ট কালারের পাতলা সুতির শাড়িটা মুহূর্তেই ভিজে শরীরের সাথে লেপ্টে যেতে শুরু করেছে। সাদ সামনের ফাঁকা রাস্তায় চোখ বুলিয়ে একটু দূরে একটা বিশাল বটগাছ দেখতে পেল। বাইকের গতি কমিয়ে ব্রেক কষল। দ্রুত নামক ফালাক, সাদ চিৎকার করে বলল। দুজন হন্তদন্ত হয়ে বাইক থেকে নেমে গাছের ঘন পাতার নিচে আশ্রয় নিল, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। দুজনেই ভিজে একাকার। গাছের নিচে দাঁড়াতেই ফালাক শীতে আর অস্বস্তিতে কাঁপতে শুরু করলো। ভিজে যাওয়ার ফলে শাড়িটা এখন প্রায় স্বচ্ছ হয়ে তার গায়ের সাথে লিপটে আছে, যা ফালাকের সুগঠিত শরীরের ভাঁজকে স্পষ্ট করে তুলেছে। মুখ দিয়ে বৃষ্টির জল চুইয়ে চুইয়ে পড়ছে। অবাধ্য চুলগুলো ভিজে সাপের মতো ঘাড়ে আর পিঠে লেপ্টে আছে। সাদ হেলমেটটা খুলে পাশে রাখলো। সাদা শার্টটা ভিজে শরীরের সাথে সেটে যাওয়ায় পেশিবহুল শরীরটা ফুটে উঠেছে। চুলগুলো হাত দিয়ে পিছনে ঠেলে ফালাকের দিকে তাকালো। শীতল বৃষ্টির মাঝেও সাদের দৃষ্টিতে তখন আগুনের উষ্ণতা। ফালাক দুই হাতে নিজের ভিজে যাওয়া বাহু জড়িয়ে ধরে কাঁপছে। বৃষ্টির শব্দ আর বাতাসের শো শো ছাড়া চারপাশ একদম নিস্তব্ধ। সাদ ধীর পায়ে ফালাকের দিকে এগিয়ে এলো। ফালাক মাথা নিচু করে নিজের পায়ের দিকে তাকিয়েছিল। সাদের উপস্থিতিতে সে আরও সংকুচিত হয়ে গেল। সাদ তাকিয়ে আছে ফালাকের দিকে। ভেজা শাড়িতে লেপ্টে থাকা ফালাককে এই মুহূর্তে কোনো মানবী নয়, বরং এক বনদেবী মনে হচ্ছে সাদের কাছে। ফালাকের ঠোঁট দুটো বৃষ্টির হিমেল ছোঁয়ায় কিছুটা নীলচে হয়ে কাঁপছে, আর সেই কাঁপতে থাকা ঠোঁট দুটোই যেন সাদের জন্য এক অনিবার্য সর্বনাশ বয়ে দাঁড়িয়েছে। সাদ নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। মাথায় তখন না আছে হাইওয়ের কথা, না আছে অন্য কিছু। তৃষ্ণার্ত চোখ শুধু ফালাকের ভেজা ঠোঁট দুটোকে চাইছে। সাদ কোনো কথা না বলে নিজের পরনের লেদার জ্যাকেটটা পুরোপুরি খুলে ফেলল। তারপর সেই বড় জ্যাকেটটা নিয়ে নিজের আর ফালাকের মাথা একসাথে ঢেকে নিল। তৈরি হলো এক ক্ষুদ্র ব্যক্তিগত জগৎ। জ্যাকেটের আশ্রয়ে তারা এখন খুব কাছাকাছি। ফালাক কাঁপছে। সাদ খুব আলতো করে দুই হাতে ফালাকের ভেজা গাল দুটো আগলে ধরল। সাদের হাত তখন বরফের মতো ঠান্ডা। ফালাক কিছুটা কেঁপে ওঠে, কিন্তু চোখে আগুনের উত্তাপ। মাথা নিচু করে ফালাকের ভেজা চোখের পাপড়িতে নিজের ঠোঁট ছোঁয়ালো। সাদের স্পর্শে ফালাকের সারা শরীরে তখন এক তীব্র শিহরণ বয়ে যাচ্ছে। ফালাকের হাতে থাকা ব্যাগটা কখন যে হাত থেকে ছিটকে কাদামাটির উপরে পড়ে গেল তার কোনো খেয়ালই রইল না। এরপরে সাদ আর সময় নিল না, নিজের ঠোঁট চেপে ধরল ফালাকের বৃষ্টি ভেজা কাঁপতে থাকা ঠোঁটে। প্রথমে খুব আলতো, তারপরে এক গভীর নেশাতুর চুম্বনে ফালাককে নিজের করে নিতে চাইল। ফালাক আবেশে আর শিহরণে সাদের জ্যাকেটের ভেতরে সাদের ভিজে যাওয়া শার্টটা খামচে ধরল। সাদের ঠোঁটের স্পর্শ ফালাকের ঠোঁটে লাগতেই এক অদ্ভুত আগুনের জন্ম হলো, যা বাইরের হিমেল বৃষ্টিকেও হার মানায়। ফালাক প্রথমে আড়ষ্ট হয়ে থাকলেও পরক্ষণেই সে নিজেকে সঁপে দিল সাদের বলিষ্ঠ বাহুবন্দী হয়ে। সাদের চুম্বনের তীব্রতা ক্রমশ বাড়তে থাকে। শুধু ফালাকের ঠোঁটে সীমাবদ্ধ রইল না, মুখ সরিয়ে নিয়ে ফালাকের ভেজা গলার ভাঁজে মুখ ডুবিয়ে দিল। সাদের তপ্ত নিঃশ্বাস ফালাকের সংবেদনশীল ত্বকে আছড়ে পড়তেই ফালাক এক অস্ফুট আর্তনাদ করে সাদের ঘাড় জড়িয়ে ধরল। সাদ আবারও ফিরে এসলো ফালাকের ঠোঁটে। এবার তার চুম্বন আরও বেশি দাবিদার, আরও বেশি তৃষ্ণার্ত। ফালাকের ঠোঁটের নিচটা আলতো করে নিজের দাঁত দিয়ে চেপে ধরল, আর মৃদু ব্যথার শিহরণে ফালাকের সারা শরীর ধনুকের মতো বেঁকে উঠল। ফালাকের লম্বা ভেজা চুলগুলো থেকে বৃষ্টির জল গড়িয়ে সাদের বুকের উপরে পড়ছে, কিন্তু সাদের ভিতরে তখন মরুভূমির মতো তৃষ্ণা। ফালাকের কান থেকে গাল পর্যন্ত ছোট ছোট চুম্বনে ভরিয়ে দিল।
ফালাক আবেশে চোখ বুজে সাদের কানের কাছে ফিসফিস করে কিছু বলতে চাইল, কিন্তু তার বদলে বেরিয়ে এলো শুধু এক দীর্ঘ উত্তপ্ত নিঃশ্বাস। বাইরে বৃষ্টির দাপট বাড়ছে। এদিকে সাদ ব্যস্ত ফালাকের ঠোঁটের অমৃত সুধা পানে মগ্ন। বৃষ্টির প্রতিটি ফোঁটা তাদের এই মিলনের সাক্ষী হয়ে ঝরছে। কেটে গেছে কয়েকদিন। বাড়ির সবাই গ্রাম থেকে ফিরে এসেছে। সাদ আগের মতোই আছে, আবারও কয়েকদিন তার খোঁজ নেই। এইসব এখন ফালাকের অভ্যাস হয়ে গেছে। বিকেলের ফালাক আর মীরা বের হয়েছে শপিংয়ে। শপিং শেষ করে ফেরার পথে মীরা বায়না ধরল রিকশায় করে একটু ঘুরবে। ফালাকও না করতে পারল না। বাড়ির গাড়িতে তো গেল না। খোলা হাওয়ায় রিকশায় চড়ে তারা যখন একটু নিরিবিলি গলি পার হচ্ছিল, তখনই আপদগুলো জুটল। 3-4টে বখাটে ছেলে বাইক নিয়ে রিকশার পিছু নিল। প্রথমে শিলতোয়া, তারপরে কুরুচিপূর্ণ মন্তব্য। মীরার আগে ফুসছিল। রিকশাটা মোড় ঘুরতেই একটা বাইক গতিরোধ করে দাঁড়ায়। এইসব দেখে মীরা বলে, রাস্তা ছাড়ুন, আপনাদের সাহস তো কম না, দিনের বেলা মেয়েদের বিরক্ত করছেন। একটা ছেলে বাইক থেকে নেমে এসে মীরার হাত খপ করে ধরে ফেলল। আরে জানু, রাগ করো কেন, চলো না একটু আড্ডা দিই। ফালাক আর চুপ করে থাকতে পারল না। রিকশা থেকে নেমে হন্তদন্ত হয়ে এগিয়ে গিয়ে ওই ছেলেটার গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিল। তোর এত বড় সাহস, আমাকে হাত তুলিস? দেখতে তো বেশ খাসামাল, দাঁড়া, আজ তোকে মাঝ রাস্তায়। ছেলেটা বিশ্রী একটা গালি দিয়ে ফালাকের কোমরের দিকে হাত বাড়ায় তাকে জাপটে ধরার জন্য। ফালাক ভয়ে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু হাতটা তার শরীরে পৌঁছানোর আগে বাতাসের বেগে একজোড়া পাথরের মতো শক্ত হাত এসে ছেলেটার কবজিটা ধরে ফেলল। পরের মুহূর্তেই শোনা গেল হাড় মরমর করে ভাঙার শব্দ আর ছেলেটার বুক ফাটানো আর্তনাদ। আমার জিনিসের উপর হাত দেওয়ার আগে নিজের কবজিটার মায়া করা উচিত ছিল তোর। ফালাক চোখ মেলে দেখল সাদ মির্জা। তার চোখের মণি দুটো রাগে টকটকে লাল হয়ে আছে। ছেলেটার কবজিটা এমনভাবে মুচকে দিয়েছে যে হাতই ভেঙে গেছে। সাদ এক ঝটকায় ছেলেটাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে বাকি দুটোর দিকে তাকালো। হাতে এখন একটা ধাতব চাবির রিং, যা সাদ আঙুলে ঘোরাচ্ছে। কী রে, আর কারো হাত চুলকাচ্ছে আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার জন্য? আয়, তোদের হাতগুলো আজ শরীর থেকে আলাদা করে দিই। বাকি দুজন ছেলে সাদের চেহারা দেখেই চিনে ফেলল সাদ মির্জা। সাদ ভাই, আমাদের মাফ করে দেন, আমরা জানতাম না উনি আপনার। সাদ কোনো কথা না বলে সামনে এগিয়ে এসে একজনের কলার চেপে ধরল, এরপর মেরে রক্তাক্ত করে ফেলে। সাদের এই রূপটা ফালাক আগে কখনো দেখেনি। এটা সাদ তার পকেট থেকে রুমাল বের করে হাতটা মুছল, যেন কোনো আবর্জনা পরিষ্কার করলো। তারপরে ফালাকের দিকে ঘুরে তাকায়। রিকশায় ওঠো দুইজনে, মীরা ওকে নিয়ে এখনই বাসায় যা, আমি আসছি। মীরা ভয়ে কাঁপতে কাঁপতে ফালাকের হাত এগিয়ে দিল। ভাইয়া, আমাকে সত্যি করে একটা জিনিস বলবেন? আমি ওনার অতীত সম্পর্কে জানতে চাই। এই ছবিটা কার, কবেকার এটা? ছবিতে দেখা যাচ্ছে জাঁকজমকপূর্ণ একটা স্টেজ, রঙিন আলোর খেলা, মাঝখানে গিটার হাতে দাঁড়িয়ে মাইক্রোফোনের সামনে এক তরুণ, পরনে কালো টি শার্ট, গলায় একটা চেন, আর চোখের তীব্র চাউনি, ঠিক যেন এক অশান্ত ঝড়। এটা সাদ, কিন্তু এই স্বাদের সাথে ফালাকের চেনা গভীর স্বাদের কোনো মিল নেই। এখানে স্বাদ প্রাণবন্ত, উদ্যম, হলুদ, অদ্ভুত এক মায়ায় ঘেরা। ছবিটা দেখা মাত্রই আয়নের মুখের হাসি মিলিয়ে গেল। কিছুটা স্তব্ধ হয়ে ছবিটার দিকে তাকিয়ে রইল, যেন স্মৃতির পাতায় কয়েক বছর পিছিয়ে গেল। আয়ান
একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি এটা কোথায় পেলেন ভাবি? ভাইয়া তো এই অতীতটাকে অনেক আগেই কবর দিয়ে দিয়েছেন। আয়ান ভাইয়া আমাকে বলুন প্লিজ, আমি জানতে চাই। তখন আমার বয়স মাত্র 16, আর ভাইয়া তখন এই 20-21 বছর বয়সের টকবকে যুবক। আয়ান বলতে শুরু করলো, জানেন ভাবি, ভাইয়া তখন একটা ব্যান্ডের লিড ভোকাল ছিল। ভাইয়া, আবির, ফয়সাল আর রনি, ওরা 4 জন ছিল অভিন্ন হৃদয়ের বন্ধু। ওই সময়টায় ওই পুরো এলাকায় ওদের বিশাল দাপট ছিল। কেউ ওদের মুখের উপরে কথা বলার সাহস পেত না। ভাইয়া যেমন গান পাগলের মতন করে করতো, আবার মেজাজটাও ছিল আগুনের মতো হিংস্র। কিন্তু আপু এগুলো একদম পছন্দ করতেন না। আয়ান ফালাকের দিকে তাকিয়ে বলতে থাকলো, বড় আপু ছিলেন খুব নীতিবান মানুষ। তিনি চাইতেন ভাইয়া ওনার মতন ডিসিপ্লিনড হোক। কিন্তু ভাইয়া তখন রাজনীতির সাথে জড়িয়ে পড়েছিল। এলাকা শাসন করত ওরা 4 বন্ধু মিলে। আব্বু যখন দেখলেন ভাইয়া কথা শুনছে না, তখন শুরু হলো চরম অশান্তি। আব্বু ভাইয়ার সাথে খুব খারাপ ব্যবহার করতে শুরু করলেন। শেষমেশ ভাইয়ার পড়াশোনা আর হাত খরচের সব টাকা বন্ধ করে দিলেন। ভাইয়া তখন পরিবারের সাথে একদম যুদ্ধ করে দূরত্ব তৈরি করে নিয়েছিল। একগুঁয়ে, জেদি আর হিংস্র হয়ে উঠেছিল ও। আয়ান থামল। ফালাক লক্ষ্য করল আয়ানের চোখে এক ধরনের বিষণ্ণতা। ছবির সেই হাসি খুশি গিটার হাতে ছেলেটা আজ কিভাবে এমন এক পাথরের মতো মানুষে পরিণত হলো, সেটা ভেবে ফালাকের বুকের ভেতরটা হু হু করে উঠল। আয়ানের কণ্ঠস্বর এবার আরও ভারী হয়ে উঠল। জানালার বাইরে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ছাড়ল, যেন সেই বিভীষিকাময় দিনগুলো আবার তার চোখের সামনে ভেসে উঠছে। ফালাক স্তব্ধ হয়ে শুনছে। অশান্তিটা চরমেই পৌঁছালো সেদিন যখন খবর এলো ভাইয়াকে অপোজিট রাজনৈতিক পার্টির লোকেরা আক্রমণ করেছে। খবরটা দিয়ে যেন মির্জা মঞ্জিলে পৌঁছালো। খবরটা যখন মির্জা মঞ্জিলে পৌঁছালো, আমরা সবাই দিশেহারা। ভাইয়াকে যখন হাসপাতালে নেওয়া হলো, ওর সারা শরীরে রক্ত ভেজা ছিল। আম্মু সেই দৃশ্য দেখে জ্ঞান হারিয়েছিলেন। তারপর বেশ কয়েকদিন আম্মুর অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। ফালাক নিজের অজান্তেই শাড়ির আঁচলটা শক্ত করে চেপে ধরল। আয়ান বলতে লাগলো, হাসপাতাল থেকে একটু সুস্থ হয়েই ফিরেই ভাইয়া উন্মাদ হয়ে উঠল। প্রতিশোধের নেশায় ও হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। সোজা গিয়েছিল ওই লোকদের মারতে, কিন্তু গিয়ে শোনে যাকে ও খুঁজছে সে আগেই মারা গেছে। আর ঠিক এই সুযোগটাই নিল ওর শত্রুরা। সেই মার্ডার কেসে ভাইয়াকে অ্যাকিউজড করা হলো। আসলে ওটা ছিল একটা বিশাল ট্র্যাপ। ভাইয়াকে ফাঁসানোর জন্যই সব সাজানো হয়েছিল। আয়ানের চোখ দুটো তখন লাল হয়ে গেছে। আব্বু ভেঙে পড়লেন। মির্জা পরিবারের সম্মান ধুলোয় মিশে যাচ্ছে দেখে তিনি ভাইয়ার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করলেন। কথা বলা তো দূর, ভাইয়ার ছায়াও তিনি সহ্য করতে পারলেন না। আব্বুর ঘৃণা আর পরিবারের অবজ্ঞা ভাইয়াকে আরও জেদি আর হিংস্র করে তুলল। নিজের ভেতরে একটা দেয়াল তুলে দিল। আর সেই একাকিত্ব থেকে বাঁচার জন্য ও ড্রাগস অ্যাডিক্টেড হয়ে গেল। দিনের পর দিন ভাইয়া রুমে নিজেকে বন্দি করে রাখত। কারো সাথে কথা বলতো না, শুধু নেশার ঘরে পড়ে থাকতো। বড় আপু ভাবলেন ভাইয়া শেষ হয়ে গেছে। আয়ানের কথাগুলো যেন ফালাকের কানে বিঁধছিল। আয়ান একটু থামলো, তারপরে আবার বলতে শুরু করলো, বাড়ির পরিস্থিতি তখন এমন পর্যায়ে পৌঁছেছিল যে ভাইয়াকে এখানে রাখা মানেই ছিল ওর মৃত্যু পরোয়ানা। পুলিশ ঝামেলা আর ড্রাগসের সেই অন্ধকার জগৎ থেকে ওকে বের করে আনার জন্য আব্বু আম্মুকে রাজি করালেন। শেষে আম্মু, মেজো চাচ্চু আর ছোটো চাচ্চু মিলে এরকম জোর করেই ভাইয়াকে লন্ডনে পাঠিয়ে দিলেন। ভাইয়া যাওয়ার সময় একটা কথাই বলে গিয়েছিল, মির্জা মঞ্জিলের স্বাদ আজ মরে গেল, ফিরলে অন্য কেউ ফিরবে। লন্ডনে গিয়ে নিজের জীবনটা পুরোপুরি বদলে ফেলেছে। প্রথম কয়েক বছর আমাদের কারো সাথে যোগাযোগ করেনি। নিজের পড়াশোনা শেষ করে তারপরে ওই 10 বছরে নিজেকে একদম পাথরে পরিণত করে ফেলেছে। ভেতরের গান, গিটার, আবেগ সব বরফে জমাট বেঁধে গেছে। আয়ানের গলাটা এবারে ধরে এলো। আয়ান একটা দীর্ঘ শ্বাস ফেলে ফালাকের দিকে তাকিয়ে বলল,
ভাইয়া ভাইয়া জেদ ধরেছিল আর কখনো এই দেশে ফিরবে না। 10টা বছরও একা কাটিয়েছে, আমাদের কারোর ছায়াও মারায়নি। শেষে আম্মু উপায় না দেখে নিজের চরম অসুস্থতার নাম করে একদিন মিথ্যে নাটক করে ব্ল্যাকমেল করলেন। মা তো সন্তানের জন্য এইটুকু ছলনা না করলে হয়তো ভাইয়াকে আর কোনো দিন দেখাই যেত না। আম্মুর কথা শুনে ভাইয়া সব ফেলে দেশের ফিরে এলো। আয়ান ছবির দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, 10 বছর পার হবার পর যখন ভাইয়া ফিরে এলো, আমরা কেউ ওকে চিনতে পারিনি। এখনও কাউকেই নিজের খুব কাছে আসতে দেয় না। পাছে আবার কেউ ওকে ভেঙে দিয়ে যায়। আয়ান একটু থামলো। ফালাকের মুখটা তখন ফ্যাকাশে হয়ে গেছে। আয়ান আবার বলতে শুরু করলো, ভাইয়া কাছে ফেরার পর বাড়িতে একটা অস্থিরতা কাজ করছিল। আয়ানের কথাগুলো শুনে ফালাক যেন এক অজানা ঘোরের মধ্যে চলে গেল। তার চোখের সামনে আজ সাদের পুরো জীবনটা একটা সিনেমার মতো ভেসে উঠছে। আয়ান বলতে লাগলো, জেনে রাখুন ভাবি, ভাইয়া কখনো হার মানতে শেখেনি। লন্ডন থেকে ফেরার পর সবাই ভেবেছিল ও হয়তো বদলে গেছে, কিন্তু শান্ত হয়ে ফিরছে। শান্ত হয়ে গেছে, কিন্তু রক্ত তো সতেজ। যখন এলাকায় ফিরল তখন দেখল শত্রুরা এখনও ডালপালা মেলে বসে আছে। ভাইয়া তখন আর চুপ থাকেনি। আয়ান একটু ম্লান হাসল। ভাইয়া সেই পুরনো দাপট আবার ফিরিয়ে আনলো। চেয়েছিল সবাইকে বুঝিয়ে দিতে যে সাদ মির্জা ফুরিয়ে যায়নি। ফালাক বুঝতে পারল কেন সেদিন রাস্তায় ওই বখাটেগুলো সাদের নাম শুনেই কুঁকড়ে গিয়েছিল। এরপরে সবাই ভাবল ভাইয়াকে একটা নিয়মের মধ্যে বাঁধতে হবে, না হলে আবার হারিয়ে যাবে। ঠিক তখনই মেজো চাচুরা মিলে ঠিক করলেন ভাইয়াকে বিয়ে দেবেন। আর চাচুরা আর তখনই ভাইয়ার জীবনে এলো উর্মিলা ভাবি। উর্মিলার নামটা শুনতেই ফালাকের বুকের ভেতরটা যেন একটা মোচড় দিয়ে উঠল। সে তো জানে সাদের জীবনে এই প্রথম বিয়ের কথা, কিন্তু উর্মিলার কথা তো কেউ কখনো ওর সামনে খোলাস করেনি। আয়ন ইতস্তত করে বলতে লাগলো, উর্মিলা ভাবি ছিলেন খুব সুন্দরী এবং আধুনিকা। ভাইয়া শুরুতে একদম রাজি ছিল না, কিন্তু আম্মুর কান্নাকাটি আর অসুস্থতার কাছে হার মানল। ভাইয়া আর উর্মিলা ভাবির বিয়েটা হলো খুব ধুমধাম করে। ভাইয়া তখন ভাবিকেও ভালোবাসতে শুরু করেছিল। পাথরের মতো মানুষটা আবার একটু একটু করে হাসতে শিখছিল। কিন্তু আয়ান থেমে গেল। ফালাক রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করল, কিন্তু কি আয়ান ভাইয়া, পরস্পরের কি ক্ষতি করেছি? তারপরে কি হয়েছিল? আয়ান ফালাকের দিকে তাকিয়ে খুব নিচু স্বরে বলল, উর্মিলা ভাবি ভাইয়াকে বুঝতে পারেননি। ভাইয়ার উগ্র মেজাজটা তিনি মেনে নিতে পারেননি। তাদের সম্পর্কের মাঝে এমন কিছু ঘটে গেল যা ভাইয়াকে আবার সেই 10 বছর আগের চেয়েও ভয়াবহ এক আজকের অন্ধকারে ঠেলে দিল। সেই বিচ্ছেদটাই ভাইয়াকে আজকের এই জল জ্যান্ত পাথরে পরিণত করেছে ভাবি। ফালাক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এমন একজনের জায়গায় এসেছে যার স্মৃতি সাদের জন্য এক বিষাক্ত ক্ষত।